লাঞ্ছনার ভিতরে পড়ে যাক, কিংবা এক মুঠো ভাতের জন্য সৎ মা দুয়ারের কাছে আসি, দরজা নক করুক, কিংবা সৎ মা নিয়ে বাপ তো আনন্দ করবে ঠিক, কিন্তু আমার সন্তান তো মা পাবে না। যেমন আমি পাইনি আমার মায়ের আদর ভালোবাসার চেয়ে হোক, কিংবা বাবা থাকতো আমি পাইনি, সৎ মা কারি নিয়ে গেছে সবকিছু। আমি সেটা চাই না যে আমার দুইটা বাচ্চা এতিম হয়ে যাক, আমার মতন কষ্ট হোক, কিংবা আমার মতন মানুষের কাছে লাঞ্ছনা হোক, আমি এটা চাই না। আমি দর্শক ভাইদের কাছে একটি অনুরোধ আমার থাকবে যে যদি আমাকে ভালো লাগে, কিংবা একটা মানুষের প্রতি যদি আন্তরিক, আমি আর ট্রিটমেন্ট করতে পারছি না, আমি এখন আর তোমাকে সহ্য করতে পারতাছি না, তুমি হয়তো আমি অন্য জায়গায় কোনো ব্যবস্থা করব, তুমি এখান থেকে চলে যাওয়ার ব্যবস্থা করো, আমি তোমাকে আর সহ্য করতে পারতাছি না। এই পঙ্গু মেয়ে নিয়ে আমার আর সংসার করা আমার পক্ষে সম্ভব না। আপনাকে কি মারধর করে? আমাকে তো মারধর করে। আমার মা মারা যায়, আমার বাবা বিয়ে করে মাগনা একটা ছেলে নিয়ে, ফ্রি একটা ছেলে নিয়ে, এবং সেই ছেলেকে পেয়ে আমাদের 4 বোনকে ভুলে যায় আমরা কি তার মেয়ে নাকি সন্তান, সে কিন্তু এগুলো কেয়ার করে না। এক পর্যায়ে আমি ওখান থেকে চলে যাই মানুষের বাসায় কাজ করি, ভাত খাই, এবং কি বছরের শেষে যে একটা নতুন জামা পরবো সেটা আমার কপালে জুটে নেই, এবং কি তারাও দিতে চেষ্টা করে নেই। হয়তো তাদের ছেলে মেয়ে পরনে জামা দেখলে একসময় আমি অনুভব করতাম, কিংবা আড়ালে যায় কান্দাকাটি করতাম, কাউকে বুঝতে দিতাম না। যাই হোক, আমার স্বামী এই পর্যায়ে থেকে আমাকে বিয়ে করলো এত ভালোবাসা দিয়ে, কিন্তু এখন সেই স্বামীও আমি পঙ্গু অবস্থা দেখে আমাকে দেখতে পাচ্ছে না, লাঞ্ছনা দেয়, প্রতিদিনে অত্যাচার করে। কি সমস্যা হয়েছে? কি পঙ্গু হলেন আপনি? আমার মেরুদণ্ড হাড্ডি একদম বাঁকা হয়ে কিডনির সাথে এবং লিভারের সাথে লেগে গেছে। এইটা চিকিৎসা করতে কত টাকা লাগবে? এটা চিকিৎসা করতে প্রায় 10 থেকে 12 লাখ এরকম লাগবে। স্বামী কি চিকিৎসা করছে না? স্বামী আজকে 7 বছর ধরে দেখতে আর। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি পল্লবী, রূপনগর টিনসিটে রয়েছে হাসিনা এবং তার একমাত্র কন্যা সন্তান রয়েছে শাম্মী আক্তার তন্নিমা। দর্শক, এই পরিবারটি জীবনে কখনোই সুখ শান্তি পেয়েছে কিনা জানি না, তবে আমাদের সামনে যে ক্যামেরার সামনে পিছনে যে কথাগুলো বলেছেন, সে সময় কথাগুলো শুনি আমরাই তাদের কথা শুনে চোখের পানি পড়ল। দর্শক, জানি না আসলে অনেকেই অনেক সময় বলতে পারে, আবার অনেক সময় বলতেও পারে না। আমরা শুনবো হাসিনা আপু আজ কেন এত কষ্টে আছেন। ছোটবেলায় মা বাবাকে হারিয়ে যে শ্বশুর শাশুড়িকে পেলেন, যাদেরকে বিয়ে করে তিনি সেই সংসারে সুখে থাকার কথা, আজ তিনি এখনো কষ্টে আছেন। প্রতিটা মুহূর্ত গুনতে হচ্ছে কবরে কখন তাকে ডাক দিবে। সন্তানকে মাদ্রাসা পড়াতে চান কিন্তু পড়াতে পারছেন না। আমরা শুনবো হাসিনাপুর জীবনের গল্পগুলো। চলুন দর্শক কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বোন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। তো বোন, আমাদেরকে একটু বলবেন আপনার পরিবারের শুরুর গল্পটা যদি একটু বলেন। আমার গ্রামের বাড়ি ভোলা। আমার বয়স যখন 7 বছর, তখন আমার মা অনেক অসুস্থ হওয়ার পরে আমার বাবা কি করে দ্বিতীয় বিয়ে করার পরে আমাদেরকে সেই মার কাছে নিয়ে আসে। আনার পরে তখন অনেক অত্যাচার করে, যা নাকি মানুষের উপর মানুষ করতে পারে না। আমি ওই অত্যাচার সহ্য না করতে পারি, আমি ওই 7 বছর বয়সে আমি ব্র্যাক স্কুলে ভর্তি হই টাকার জন্য। তখন তো এত ছোট যে মানুষ কাজে নিচ্ছে না, কাজ করাইতে পারবে না, হয়তো আমি নিজে বুঝবো না, সেই জন্য আমি ব্র্যাকে যাই। নিজের বুদ্ধি থেকে আমি যাই যে আমার পড়াশোনাটাও হবে, আর মাসে 300 টাকা পাইলে আমার সৎ মার কাছে দিলে হয়তো আমাকে ভালো জানবে, কিংবা আমার মাকে ভালো জানবে। সেটার জন্য আমি ওই স্কুলে ভর্তি হই, কিন্তু কোনো এমনি বিএবি স্কুল আমি ভর্তি হতে পারিনি টাকার জন্য। আর আমার ফ্যামিলির দেখে আমার বাবাও চায়নি যে আমি পড়াশোনা করি, কিন্তু আমার নিজের ইচ্ছাতে আমি ব্র্যাকে গেছি টাকার জন্য। তো সেখান থেকে আমি প্রতি মাসে 300 টাকা করে পাইতাম, পাই আমার সৎ মার কাছে আমি দিতাম। কিন্তু তারপর আমার সৎ মার কখনো আমি মন পাইনি, হয়তো আমাকে এক সন্ধ্যা খাবার দিত, আমার মাকে দিত, কিংবা দিত না আরেক সন্ধ্যা, মা কান্নাকাটি করতো, আমি কান্নাকাটি করতাম। এগুলা দেখে আমার বাবা হয়তো অনেক সময় ঘরে আসি দেখতো যে আমরা মাই বেটি কান্নাকাটি করি, ভাত দেয় না, কারণ সেও তো কাজ করে, সেজন্য তার এটাই শক্তি যে আমি তো কাজ করি, আমি কেন ভাত দিব, তাদেরকে আমার কাছে কেন নিয়ে যাচ্ছে, আমি এগুলা মেনে নিতে পারবো না, এগুলা বলতো। বাবার সাথে মেনে নিতে পারবে না,
আমার সৎ মা আমাদেরকে মেনে নিতে পারবে না। আমাদের আপনারা তো 4 বোন ছিলেন, কিন্তু আপনার বাবা তারপরে বিয়ে করলো কেন? আমার 4 বোন ছিল। আর আপনার মা থাকা সত্ত্বেও কেন বিয়ে করে? আমার মা অসুস্থ, আমি ছোট, আমাকে দেখার জন্য কিন্তু বিয়েটা করছে উনি। কিন্তু এখন তো আমাকে দেখার দূরের কথা, উনি আমাকে দেখতেই পারে না, সহ্য করতে পারতেছে না। আপনার মা কি আপনাকে দেখতে পারতো না? আমার সৎ মা দেখতে পারতো না, আমার নিজের মা তো অসুস্থ, তখন ব্রেন স্ট্রোক করছে। আচ্ছা, সেই কারণে আপনার জন্যই মানে আবার বিয়ে করছে। বিয়ে করছে, তো আপনার সুস্থতা কি হতো না, যে আপনি কি ভালো হতেন না? আপনার তখন বয়সটা কত? আপনার? আমার তখন 7 বছর বয়স। 7 বছর বয়স, বেশ ভালোই বড় ছিলেন। আমার 7 বছর বয়স। আচ্ছা, এরপরে যে আপনার মানে হলো যে মাকে নিয়ে আসলো, সেই মায়ের আগের ঘরে কোনো সন্তান ছিল কিনা? সে মায়ের, আমরা 4টা বোন, আমার জন্মের পর আমার বাবার কখনো সন্তান আর হয় নাই। না হওয়ার কারণে আমার বাবার ইচ্ছা ছিল যে একটা ছেলে সন্তানের জন্য। তখন ওই যে মাটার আমার দ্বিতীয় বিয়ে করছে, তার হলো আগের ঘরের একটা ছেলে সন্তান ছিল। সে সন্তান পেয়ে মানে আমার বাবা ওনাকে বিয়ে করছে, যে আমি এই ছেলে সন্তানকে আমি নিয়ে বিয়ে করব, কারণ আমার তো কোনো ছেলে সন্তান না, আমার 4টা মেয়ে, আমার একটা ছেলের দরকার। যাই হোক বিয়ে করছে, ওই ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করাই দিছে, কিন্তু আমাকে পড়াশোনা করাই নাই, করাইতে চেষ্টাও করে নাই। আমার একদিন বাপ নিয়ে অনেক কান্দাকাটি করছি। আমার আব্বাও কিন্তু তখন দিন মজুরি কাজ করতো, করার পর আসি দেখতে আমি কাঁদতেছি। আমার সৎ মার সাথে অনেক ঝগড়া করি, আমাকে একটা চটকনা দিছে। তখন আমার মেয়ের সমানে আমি, তখন আমার মা আমাকে বামার দিয়ে কুলে জাবরায় ধরে নিয়ে আল্লাহর কাছে বামার দিয়ে মানে দোয়া চাইতেছে, যে আল্লাহ আমার মেয়েকে কিবা আমাকে সহ তোমরা দুনিয়ার থেকে নিয়ে যাও, এত অত্যাচারের থেকে। এরকম যন্ত্রণা আমি সহ্য করছি, কিন্তু ভাতের অনেক কষ্ট করেছি, যা নাকি 1 মুঠো ভাতের জন্য আমি মানুষের বাসা বাড়িতে, স্কুল থেকে আসিও আমি মানুষের বাসা বাড়িতে ময়লা ফেলাইছি। তারপর আমার মা একদিন একটা মহিলার কাছে থেকে বাদাম চাইছিল খাওয়ার জন্য, ইশারা দিয়ে টিপ দিয়ে দেখাই দিছে যে বাদাম খাবে, কিন্তু আমি ওখানে বসা ছিলাম, আমি নিরুপায়, আমি তো ছোট, আমি কি করব। তারপর একদিন আমি 1 বস্তা কাগজ ময়লার থেকে আমি টোকায়, তারপরে আমি বিক্রি করছি 15 টাকা, বিক্রি করে আমি 5 টাকা দিয়ে একটা রুটি খাইছি, আর আমার মার জন্য 10 টাকার বাদাম আনি আমি খাওয়াইছি। ওই বাদামই খায় আমার মা তারপরের দিন মারা গেছে, আর থাকে নেই। তারপর দিন সকাল 9টার দিকে আমার মা মারা গেছে। মারা যাওয়ার পর এরপরে আপনি কি আপনার বাবার বাড়িতে ছিলেন, নাকি আপনার অন্য কোথাও চলে গেলেন? এরপর মারা যাওয়ার পর আমার উপর অনেক অত্যাচার করতেছে, তারা রাত 3টা বাজে ঝগড়া করে বাবা মার ভিতরে। কিবা আমি সব, আপনার মা তো মারা গেল, তাহলে আপনার স্বামী স্ত্রী মানে তারা স্বামী স্ত্রী আমাকে রাখবে না, সে আমাকে রাখবে না। তার কথা যে তার সন্তানকে নিয়ে বিয়ে বসে, সে তার স্বার্থের জন্য, সে দল বাতান পালার জন্য বিয়ে করে নাই। আমি তোমার মেয়ে দেখতে পারবো না। এখন আমার বাবা তো, এখন বাবারও বয়স হয়ে যাচ্ছে, বাবাও ঠিক মতন কাজ করতে পারতেছে না, মাটা তো অবহেলাতে মারা গেল, ট্রিটমেন্ট করাইতে পারে নাই। এই কারণে আমি একসময় ঘরের থেকে চলে যাই, স্কুলও বাদ, স্কুলেও যাওয়া বন্ধ করে দিই, স্কুলও বাদ, আমি ঘরের থেকে বের হয়ে যাই। আমি একটা বাসা বাড়ির ভিতরে ঢুকি, তাদের 2টা সন্তান ছিল, যমক সন্তান। ওই 2টা সন্তান, আমি ওই খালাম্মা আমাকে আগেও চিন্তা, আমি ময়লা টয়লা ফেলাইতাম ওনার পেটের ক্ষুধার জ্বালায়। খালাম্মাকে যাই বলছি যে আমাকে আপনি যদি আপনার বাসায় রাখেন খালাম্মা, কাউকে বললেন না, আমি আপনার কাছে থাকি, আমি কাজ কাম করবো, যতটুকু পারি আপনি আমাকে বুঝাই দিবেন। তো উনি বললো ঠিক আছে তুই চলে আস। আমি গেলাম, যাওয়ার পরে একটানা আমি ওই বাসায় চুরি করি, কাজ করি, কিন্তু আমার খোঁজ কেউ কখনো নেয় নেই। আমার বাবাও নিতে সাহস পায় নাই। বাবার নিলে তো, বাবার তো বয়স হয়ে গেছে প্রায় 60 বছর মতন, বাবা সহ্য করতে পারতো না কাজা ঝগড়া। আর আমার সৎ মা তো অনেক ইয়ং ছিল, সেজন্য বাবা সেই ভয়তে কিচ্ছু বলতো না। না বলার কারণ আমি মানে আমার বাবার উপরে যে এমন একটা প্রেশার পড়ার জন্য আমি সেটা চাই নাই, যে না থাক, আমার বাবা তো কষ্ট করতেছে, আমার জন্য আমার বাবার উপরে অত্যাচার হবে, লাঞ্ছনা হবে, আমি সেটা চাই না। আমি নিজে দূরে সরে থাকবো। পরে আমি ওই বাসায় থাকি। ওই বাসায় কত বছর ধরে কাজ করছেন? 5 বছর। সেখান থেকে কোনো বেতন দিত আপনাকে? না, আমাকে সেখান থেকে ওনারা বলছে যে তুই তো এখন, আমি তখন বুঝতাম না যে টাকাটা কি জিনিস, আমি অতটা লোভ লালসা ছিল না। আমি খালি এতটুকু বুঝতাম, জানা আমার পেটের ক্ষুধাটা মিটলেই হবে, আমি এটাই বুঝতাম। যখন আস্তে আস্তে আমি থাকতে থাকতে আমার 5 বছর কাটিয়ে যায়, তখন আমি বলছি যে উপরে এক
আপা ছিল, সে আপাকে মানে ময়লা ফেলাইতে যাই, সে আপাকে আমি বলছি যে আপা আমি এখানে থাকতে পারবো না, উনি হাতেতে কিছু পড়ে গেল উনি আমাকে মারধর করে, বাবাকে নিয়ে কুটা দেয়, মাকে নিয়ে কুটা দেয়, ঈদ আসে ঈদে আমাকে একটা জামা দেয় না, ওটা দেখলে আমার অনেক কষ্ট হয়। কিন্তু আমি আর থাকবো না, আমি এখন বুঝতে পারি আমি অন্য কোথাও আমি হয়তো চাকরি টাকরি করবো, কিন্তু কেউ জানবে না আমি যেখান থেকে সরে যাব। ওই আপা বলছে ঠিক আছে তাহলে তুই চুরি করে গেলে তো তোকে চুরার আসামি বানাই দিব, তুই তার চেয়ে ভালো বলি যা। ঠিক আছে আমি বলি যাবো। আমি যে ওনাকে বললাম উনি আমাকে ঠাস করে একটা চটকনা দিয়ে বললো এত বছর আমি তোকে রাখছি তুই এখন যাবি কেন। তা আমি বললাম আমার পেটে ভাতে তো থাকলে আমার চলবে না, আপনি তো আমাকে একটা ঈদের জামাও দেন না, আপনি মেয়ের ছিঁড়া জামা আমাকে পরতে দেন, ওগুলো দেখলে তো আমার কষ্ট হয়, আমার ভিতরে অনেক খারাপ লাগে। আমি তার সাথে বলে এখানে চলে যাবো, আমি আপনার কোনো সময় দোষারোপ করবো না। পরে জানি ওখান থেকে চলে যাবে। আপা কি করলো, আপার সেগুলোকে খালা ছিল, খালার কাছে নিয়ে আমাকে দিল। খালা ওনার খালা তো আমার গার্মেন্টসে চাকরি করে, ওই ওখানে আমাকে আবার ওই চাকরিতে ভর্তি করে দিল। দেওয়ার পরে এর ভিতরে কি আপনার বাবার সাথে কোনো পরিচয় আছে কিনা, বাবার কাছে যান কিনা? কিন্তু আমার বাবাকে আমার দেখতে অনেক মনে হইতো, কিন্তু আমি চুরি করে আড়াল থেকে দেখতাম। আমি চুরি করে হয়তো সপ্তাহে একদিন 15 দিন একদিন সুযোগ পাইলে আমার বাবাকে, আমি তো প্রতি রাত্রে তো আমি ঘুমাইতে পারতাছি না, আমার বাবার কথা মনে পড়ে। হয়তো আমার মাটা কিছুদিন হলো মারা গেল, আমি ঘরের থেকে বের হয়েছি, এর ভিতরে আমার বোনেরা যে আমাকে দেখবে তারাও তো পরের সংসার করে দিন মজুরি করে খায়, তারাও তো আমাকে দেখতে পারবে না। এসব কথা মনে করি প্রতি রাত্রে কান্না করতাম, প্রতি রাত্রে কাঁদতাম, ঘুমাইতে পারতাম না। ওই অবস্থায় আমি চাকরিতে যাইতাম, যাই ঝিমাইতাম অফিসে, হয়তো সুপারভাইজারে বলতে ঘুমাস কেন, রাত্রে ঘুমাস নাই, কিন্তু আমার দুঃখ তো আমার ভিতরে, আমি তো কাউকে বলতে পারতাম না, বলতামও না। মানে বাবার সামনে সরাসরি যেতেন না কেন? যেতাম না, আমার বাবা অনেক কষ্ট হবে, কেন আমার বাবার হাড়ের সমস্যা ছিল, সেজন্য যে কষ্ট। আমার মাটা তো এভাবে মারা গেল, হয়তো আমার বাবা যদি এভাবে যদি অসুস্থ পড়ে তাহলে তো আমার বাবাও দুনিয়ার থেকে শেষ হয়ে যাবে। তাহলে সেই কারণে আপনি বাবার সামনে যান, আমি সেখানে আমার বাবার সামনে আমি সরাসরি দেখা দিই। তারপরে তো এরপরে কি হলো আমাদেরকে একটু বলবেন? তখন চাকরি থেকে এরপরে আপনার মানে বিয়ে শাদী কিভাবে হলো? এরপর আমি ওখানে চাকরি করি, করার পরে আমি আমার বেতন হয় 900 টাকা ধরে, ওখানে প্রথম অবস্থা 900 টাকা ধরে, ওভারটাইম টোভারটাইম আমি 1500-1600 টাকার মতন উঠাই। বছরে একটা বেতন বোনাস দেয় ওনারা, যেহেতু মাসে আপনার ওই যদি লেট অ্যাবসেন্ট করে মাসে, তাহলে কিন্তু আপনার বোনাসটা ওনারা দিবে না। হাজার যদি আপনার জ্বর হোক, অসুখ হোক, কোনো জন্ডিস হোক কিংবা ঝড় বাতাসে, এই অবস্থায় কিন্তু আমি ডিউটি করতাম। এই কারণে করতাম যে আমি বছর শেষে যেই বোনাসটা আমি পাবো লেট অ্যাবসেন্ট না করলে, ওই বোনাসটা দিয়ে হয়তো আমি এক সেট কাপড় চোপড় নিতে পারবো, কিংবা মাথার একটু তেল, একটু গায়ে মাখার সাবান এগুলা নিতে পারবো। সেই কারণে আমি 15টা বছরে কিংবা কোনো মাসে আমি লেট করে নেই। আজ আর বৃষ্টি হলো, বৃষ্টির ভিতরে ভিজি ভিজি আমার একটা ছাতি ছিল না, কারণ 1600 টাকা প্রতি মাসে, কিংবা কোনো মাসে 1500, কোনো মাসে 1200 পাইতাম। পাই আমি খাবার বিল দিতাম 1000 টাকা, আর আমার কাছে হয়তো থাকলে আমার হয়তো তেল সাবান এগুলোর ব্যবস্থা করতাম। এমনি আমার বাবা জানতো না কখন আমি ওই বাসার থেকে আসি যে আমি গার্মেন্টস করতেছি কিংবা কোথায় আছি। তো আমি বাবাকে কিন্তু প্রতি সপ্তাহে শুক্রবারে ছুটি। কয় বছর আপনি মানে হলো এই গার্মেন্টস করছেন? আমি গার্মেন্টস করছি হলো ওখানে গার্মেন্টস করছি 4 বছরের মতো। 4 বছর। 4 বছরে কিন্তু আপনি একদিনও লেট অ্যাবসেন্ট করেন না? আমি একদিনও লেট অ্যাবসেন্ট করি না। আমার কোনো জ্বর বা অসুস্থ হন না? আমার খুব এমন কি জানি একটা জন্ডিস আছে, এই যে মানে রক্তের সাথে মিশে যায় সেই জন্ডিসটা। আমার এক সময় ওই জন্ডিসটা হইলে আমি অফিসে যাই মাথা ঘুরে পড়ে যাই, তাও পড়ছি কোথাও আমি সিঁড়িতে পড়ে গেছিলাম উঠার টাইমে। পরে আমার সাথের গুলো চিৎকার বিকার দিয়ে আমাকে অফিসে টানে নিয়ে গেছে, নিয়ে যায় বলছে স্যার এই যে হাসিনা নাকি সিঁড়িতে ঘুরে ঘুরে গেছে। পরে আমি তো কিছু বলতে পারি না, আমি অজ্ঞান অবস্থা। তারপরে যে ডাক্তার দেখাইলো, অফিসে কিন্তু ডাক্তার বসে, বাহিরের ডাক্তার, ওনারা ডাক্তার দেখায় বলছে যে ওনার পরীক্ষা করার লাগবে, ওনার হাত পাও সব হলুদ হয়ে গেছে। পরে পরীক্ষা ধরে মানে কি যে নাকি একটা জন্ডিসের নাম বললো, আমার মনে নাই। ওই জন্ডিসটা আমার হয়েছে, যে দ্রুত হয়তো ট্রিটমেন্ট না করলে হয়তো জন্ডিসের জন্য হয়তো লিভার ফাংশন হয়তো বাদ হয়ে যেতে পারে, হয়তো অবস্থা খারাপ হবে, সেটা আর কি বলছিল। তারপরে অফিসে চিকিৎসাটা করছে? অফিস থেকে আমার ট্রিটমেন্টটা ওনারা সারারা মিলে ট্রিটমেন্টটা আমার করছে, অফিশিয়াল খরচে। হ্যাঁ, করার পরে যা আমি ওনারা এক সপ্তাহ আমাকে ছুটি দিল আর ওষুধগুলা দিল।
কিন্তু ওই মাসে দিছে ঠিকই, আমার অর্ধেক বেতন কাটি রাখছে। আমি যখন বেতনটা পাইছি তখনই কাটি রাখছিল। তা আমি টাকা হাতে পাই, আমার তো মাথায় বাড়ি যে টাকা আমার এত কম কেন। তারপর আমি স্যারদের কাছে চিঠি লিখলাম, স্যাররা বলছে দেখো তোমার যে ওষুধগুলা কিনে দেওয়া লাগছে সেগুলা কিন্তু ডাক্তারের ভিজিটটা আমরা নিয়ে নেই, ওষুধের টাকাটা আমরা কাটি রাখছি, এটা বলছিল। কিন্তু সে মাসে আমার বিয়েটা হলো কিভাবে বোন? বিয়েটা হয়েছে, আমি যে অফিসে 11 তলা চাকরি করছি সেই অফিসের নিচতলায় এর বাবা হলো আমার হাজবেন্ড মিষ্টির দোকানে কাম করছিল, মেসিয়ারগিরি করছিল। তো তখন ও আমাকে দেখে, দেখার পরে যায় ও প্রস্তাব দেয়। প্রস্তাব দেওয়ার পরে আমি, আমার সাথে এক আপা ছিল, আপাকে বলছে আপা আপনি কথা বলেন, আমি বলবো না, কারণ আমার তো কোনো স্থায়ী জায়গা নাই, আমার তো কোনো, আমি যে নিয়ে ওকে দাঁড়া করাবো তো সেই নাই, আমি কিভাবে কি করব, আপনি ওর সাথে বৃত্তান্ত বলেন। তারপর ও যে বললো, ওই আপাটা বললো, বলার পরে কইছে ঠিক আছে, আমি ওর বাবা মা কোথায়, ওর ঠিকানা দেখ, আমি ওর বাবা মার কাছে যাব। যাওয়ার পরে আমি এটা বিয়ে আমি ঠিক করব। আমি বলছি যে ভাই আমি কোনো প্রেম আমি করব না, আমার জীবনটাই হলো কষ্টের, কারণ আমার মা হারাইছি, বাবাও থাকতে বাবা নাই, তাহলে তো আমার জীবনের কোনো দাম নাই। আমি কোনো প্রেম করি ভাই, আমি কোনো সেকা টাকা খাইতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। তাছাড়া বলো যদি বিয়ে করার ইচ্ছা থাকে আমার ফ্যামিলি আমি দেখাই দিব, বাসা চিনাই দিব, ওখানে আপনারা যাইতে পারেন। বলছে ঠিক আছে আচ্ছা আমি যাব। পরে আমি নিয়ে যাই এক পর্যাতে, ওই আপাটা সহ নিয়ে যায়, আমার বাবার সাথে কথা বলে। আমার বাবা বলছে আমার মেয়ে কোথায়, বলছে আপনি তো আপনার মেয়ের কোনো খবরে রাখেন না, আপনার মেয়ে কোথায় আছে আপনি জানেন? না ও তো ছিল এখানে এক বাসায় শুনলাম, কিন্তু এখন তো আমি জানি না। আপনার মেয়ে এসছি বলে এক বাসায় থাকে, চাকরি করে 11:30, ওখানে চাকরি করে। তো ওখান থেকে আমি আপনার মেয়ে, আপনি যদি চান তাহলে আমি আপনার মেয়েকে নিয়ে আসবো। তো কয় ঠিক আছে তুমি নিয়ে আসো, আমি বিয়ে দিব, তোমাকে আমার পছন্দ হয়েছে আমি বিয়ে দিব। তাই এক পর্যায়ে বিয়েটা হয়ে যায়, প্রস্তাবের মাঝখানে বিয়েটা হয়ে যায়। বিয়েটা হওয়ার পরে আমি 2 মাসের মতন আমার বাবার ঘর, আমার বাবা আমাকে রাখছে অনেক ঝগড়া টগড়া করার পরে। রাখার পর আমার সৎ ভাই আমাকে, মানে আমরা দূরের থেকে আড়াল থেকে শুনতেছি, বেড়ার আড়াল থেকে শুনতেছি, আমার সৎ ভাই বলতেছে বিয়ে দিয়ে দিছে ভালো কথা, এখন এই ঘরে কি গড়ি পারেন, এখনো বের হওয়া যাচ্ছে না কেন? তা আমার স্বামী এই কথাটা নিজ কানে শুনছে। শোনার পরে তারপর দিন সকালবেলা আমার স্বামী আমাকে খালি হাতে বের করে নিয়ে যায়। আমার খালা, মানে পাড়াপোষের খালা, আমার হাজবেন্ডের খালা ডাকছে, ওনার কাছে আমাকে ওই খালি অবস্থায় নিয়ে আসে, একটা কিচ্ছু নিয়ে আসেনি, নিয়ে আসিয়ে ওই বাসায় আমাকে তোলে। ওই খালার কাছে আমি আজকে দীর্ঘ প্রায় 16 বছর খালার কাছে। আর খালার কাছে থাকি আমার বড় ছেলেটা হওয়ার পরে আমার ছেলেটার বয়স যখন 2 বছর, তখন আমার বাবাটাও তারপরে মারা যায়। আমার আর দুনিয়াতে থাকার মতন কেউ নাই। তারপর মেয়েটা হয়, ছেলের বয়স যখন 7 বছর, মেয়েটা হওয়ার পর আমার এই রোগটা দেখা দেয়। কিন্তু আমার স্বামী, আপনার কি রোগ দেখা দেয়? আমার মেরুদণ্ড হাড্ডি পুরাটা এক সাইডে চলে গেছে। যে ডাক্তারের সিআরপি মেডিকেল আমি থেরাপি দিছি 3 মাস, অনেক টাকা গেছে, একদিন পর 300 টাকা, একদিন পর 300 টাকা। কিন্তু এর বাবা যা রোজগার করছে সবই আমার পিছনে দিছে। এখন তো এর বাবা মানে অধৈর্য হয়ে গেছে, এখন আর আমাকে দেখতেও পারে না, আমার কথা সহ্য করতে পারে না, শুনতে পারে না। ওর এক কথায় যে তুই কি করবি করো, আমার এর ভিতরে কোনো পেশা নেই, আমি আর টেনশন করতে পারবো না, আমার কাছে আর কোনো টাকা পয়সা নেই। কিন্তু শেষ পর্যায়ে এত ট্রিটমেন্ট করার পরে এখন ডাক্তাররা বলতেছে যে অপারেশন করতে হবে, এতগুলা টাকা লাগবে। আরো অত্যাচারও করতেছে, যখনই ঘরে আসে তখনই আমার সাথে অত্যাচার করে, বাচ্চা কাচ্চার সাথে করে। হয়তো আমি শুলে উঠতে পারি না, একটা স্বামীর যে সেবা করবো সেটা তো আমি করতে পারি না। আমি হয়তো শুলে মানে উঠতে আমার আধা ঘন্টা লাগে, কিংবা বসলে আর উঠতে পারি না, টয়লেটে বসতে কষ্ট হয় আমার। কিন্তু আমার স্বামী এখন আমার দিকেও কেয়ার করে না। এই অবস্থা নিয়েও কিন্তু আমার শাশুড়ির 4 বছর আমি সেবা করেছি। আমার শাশুড়ি যেহেতু, আমার যদি শ্বশুর বাড়ির থেকে আমার পিছনে একটু সাপোর্ট করবো কিংবা একটু তাদের মন জোগাবো, কিন্তু তাকেও আমার কপালে জুটে নেই। আমি এই আশাতে আমার শাশুড়ির অনেক সেবা করেছি। রাত 3টার সময় তো দেখা গেল শাশুড়িকে খাবার টাবার একটু কষ্ট করে শুয়েছি, শোয়ার পরও শাশুড়ির পায়খানা চাপ দিয়েছে, আমাকে ডাক দেয়। অন্য আরো 3 বউ ছিল, তারা আমার শাশুড়ির দিকে দেখেনি, কিন্তু আমি আমার মেরুদণ্ড হাড্ডির সমস্যা নিয়ে আমি আমার শাশুড়ির সেবা করে গেছি। কিন্তু তারপরও তাদের কাছে আমি এতটুকু দয়া পাইনি যে সবাই মিলে সহযোগিতা করবো, আমার দিকে দেখবে। তারা আরো উল্টা আমার দিকে আরো অত্যাচার করছে সবাই মিলে। তো আপনি আমাদেরকে একটু বলবেন আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে আর পড়াশোনা বা কিভাবে করছে একটু বলবেন যদি।
আমার মেয়ে, আমি মেয়েকে স্কুলে দিছিলাম অনেক কষ্ট করে। মেয়ে এখন বলতেছে আমি মাদ্রাসায় পড়বো, আমি কোনো বাংলা পড়া পড়বো না, আমি মাদ্রাসায় পড়বো, আম্মু আমাকে মাদ্রাসায় ভর্তি করে দাও। কিন্তু এখন পারতাছি না আমি মাদ্রাসায় ভর্তি করে দিতে। আমরা একটু আপনার সাথে আর কথা বলবো, কিন্তু আমরা আপনি একটু মেয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মা? আমি ভালো আছি। ভালো আছেন? আমাদেরকে একটু বলবেন কেন স্কুলে পড়তে চান না আপনি? আমি হইতে চাই, আলেম হইতে চাই। কি হতে চাও? আলেম। আলেম হতে চান, মানে কোরআনে হাফেজ, হাফেজা হতে চান। তো বাংলা পড়তে ভালো লাগে না কেন? পড়তে চাই না। বাংলা পড়তে চান না? এই যে আপনার মা বললো আপনার বাবা নাকি আপনার মাকে মারধর করে, এটা কি ঠিক? বাসায় ঠিক মতো রান্না বান্না হয় না। কেন হয় না? আপনার বাবা তো মানে এলো কাজ করে না, করে। সেই টাকা দিয়ে কি হয় না? কোনো মতো হয়। কোনো মতন হয়, পুরোপুরি হয় না। আমাদেরকে একটু মা বলবেন যে আপনি যে এখন তো আপনাকে হাফেজ যে পড়াবে, সে পড়াইতে গেলে তো টাকা লাগবে, সেটা তো আপনার মা বাবা দিতে পারছে না, তাহলে আপনি কি পড়বেন না? পড়বো। পড়বেন না? দর্শক আপনারা শুনলেন, আসলে মানে সে হাফেজই পড়তে চায়। আসলে আমরা আরেকটা বিষয় জানি। বোন, আপনার এই রোগটা আসলে কতদিন আগের, মানে এটা কিভাবে ধরা পড়লো? এটা ডাক্তাররা বলছে যে এটা আপনার জন্মগত থেকে জিনিসটা হয়েছে, যতদিন আপনার শরীরে শক্তিটা ছিল এটা করেনি, কিন্তু যত এখন আপনার বয়স হয়ে যাচ্ছে কি বা বয়সের দিকে যাচ্ছে এটা আপনার সমস্যা দেখা দিচ্ছে। তবে এটা আপনার বাংলাদেশে গ্যারান্টি দিতে পারবো না। আপনি তো যদি মাদ্রাজ যায় কোথাও যদি আপনি অপারেশনটা করে ফেলান তাহলে আপনি হয়তো সুস্থ হতে পারবেন না। আপনি যে ডাক্তার দেখাইছেন সেগুলোর প্রেসক্রিপশন আছে, মানে এক্সের কাগজ আছে, আমাদেরকে দেখাতে পারবেন যে আপনার মেরুদণ্ড এক সাইডে হয়ে গেছে? এই যে আছে, এই যে আমার দর্শক আমরা আপনাদেরকে একটুখানি হলো ভিডিওতে একটু দেখাতে চাই, কারণ হলো তার অ্যাক্সেস যে রিপোর্টটি রয়েছে দর্শক, এই যে দেখুন, পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রয়েছে, মানে হলো এই এক্সরেটি করা হয়েছে। আপনারা দেখলে বুঝতে পারবেন দর্শক, এক্সরে রিপোর্টটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি লেখা আছে। এই যে দর্শক দেখুন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা। আর মানে রিপোর্টটা হলো এটা এক্সরে রিপোর্ট, তারপর আরেকটি রিপোর্ট আছে, আমরা সেই রিপোর্টটিও দেখাই। এটাও এক্সরে রিপোর্ট, এটা হলো রেডিওলজি ইমার্জেন্সি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মেডিকেল বিশ্ববিদ্যালয়। এটা হলো ডাক্তারের প্রেসক্রিপশন, যেখানে ডাক্তারটা দেখালেন দর্শক 12 অক্টোবর 2020। আমরা পাশাপাশি এক্সের যে ফিল্মটা রয়েছে দর্শক, যে ফিল্মটা দেখে আমি নিজেও ভয় পেয়ে যে আসলে এটা কতটুকু সম্ভব, মানে কি করে সম্ভব, মানে এই যে এই ঘটনাটি। এই যে দেখুন, আপনারা একটা জিনিস দেখলে বুঝতে পারবেন দর্শক, এই যে দেখুন এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে মানে তার মেরুদণ্ডটি যেভাবে থাকা দরকার সেভাবে নেই, যেভাবে লম্বালম্বি সোজা থাকবে মেরুদণ্ডটি সেখানে নাই। আমরা আপনাদেরকে দেখাই একটু, এই যে দর্শক দেখুন, তার মেরুদণ্ডটি হলো বাঁকা। এটা লাইটের কারণে মোবাইলের, আমরা সেটা আপনাদেরকে দেখাই দর্শক, আবার একটু দেখাই, কারণ মেরুদণ্ডটি যদি আপনারা পুরোপুরি দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন দর্শক। এই যে দেখুন পুরো বাঁকা হয়ে আছে। হাসিনা আপা, আপনি আমাদেরকে একটু বলবেন যে আসলে যে মেরুদণ্ডটা একটু পিছনের সাইডটা, আসলে এটা অনেকে মনে করে যে এক্সের কাগজটা তো অন্যের হতে পারে, আপনার কিনা, আমাদেরকে একটু দেখাতে পারবেন বোন, যদি কিছু মনে না করেন? না, দেখাতে পারবো। জি, একটুখানি দেখাবেন দর্শক। আমরা আপনাদেরকে একটু দেখাই যে মানে হাসিনা আপার মানে এলো মেরুদণ্ড, আসলে সে এতক্ষণ যে বসেছিল যে কতটা কষ্টে সেটা আপনারা বুঝতে পারবেন। আমরা আপনাদেরকে একটুখানি দেখাই দর্শক, যে তার মেরুদণ্ডের যে ইয়েটা রয়েছে, ঠিক মেরুদণ্ডের হাড়টা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, এটা বাঁকা হয়ে, হাত দিয়ে একটু দেখাবেন মানে কোন দিক দিয়ে বেরিয়ে গেছে। এই যে এটা, এই যে এখান থেকে এই উঠবে, কিন্তু এখান থেকে এই যে এই সোজা গেছে যায়, এটা খামচি দিয়ে দিচ্ছে, মানে এই জায়গাটা আটকে আছে। হ্যাঁ, এই জায়গাটা মোটা হয়, এই জায়গাটা খামচি দিয়ে দিচ্ছে, হাঁটিটা এদিকে চলে গেছে, এটা গেছে এদিকে, আর এটা মাঝখানেরটা এটা হচ্ছে এদিকে, মানে দুইটা দুদিকে গেছে, দুদিকে গেছে। জি হ্যাঁ দর্শক, আপনারা দেখলেন মানে যে তার মেরুদণ্ডর হাড়টা মানে হলো টোটালি এই যে এক্সতে। এবার যদি আমরা আপনাকে এক্সের রিপোর্টটা দেখাই দর্শক, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন,
তো হাসিনা আপা, আপনার মানে হলো এই অবস্থানে মানে যদি আপনার অপারেশন করে বাংলাদেশে, এটা অপারেশন করে আপনার কোথায় কোথায় ডাক্তার দেখাইতে গেছিলেন আমাদেরকে যদি একটু বলেন। আমি পিজিতে দেখাইছি দুবার, তারপরে সিআরপি মেডিকেল সাভার, ওখানে 3 মাস থেরাপি দিছি, ফিজিওথেরাপি। তারপর হলো স্পাইনাল মেডিকেল ডাক্তার সলম, ওনার কাছে দেখাইছি। উনি অনেকগুলা রিপোর্ট দিছে, কিন্তু আমি টাকার জন্য রিপোর্টগুলো বাইর করতে পারিনি। যে রিপোর্ট মানে করতে বলছিল কিন্তু হ্যাঁ টেস্ট দিছিল, আমি কিন্তু করতে পারিনি ওগুলা টাকার জন্য। কত টাকা লাগবে বোন? ওখানে উনি 11,500 টাকা দিছে, তাতে করতে পারিনি আমি। তাতে করতে পারেন না, তাতে করতে পারিনি। কিন্তু ডাক্তার বলে দিছে আপনার অনেক ব্যয় হবে, টাকা পয়সা প্রায় 10 থেকে 12 লাখ এরকম লাগতে পারে, এটা আমরা বলে দিলাম। কিন্তু হাসিনা আপা, আমাদেরকে একটু বলবেন বোন, আসলে এই যে এখন আপনার সমস্যাটা কি হয় যদি একটু বলেন। এখন আমার সমস্যা, আমি শুলে উঠতে পারি না, অনেক কষ্ট হয়। তারপর বসতে পারি না, অনেক কষ্ট হয়। সারা রাত্রে আমার ঘুম হয় না। মানে এই কাটতে ওই কাটতে কোনো মানে কিভাবে শুইলে আমার কাছে আরাম লাগবে, আমি সেই জিনিসটা পাচ্ছি না। আমার একটা রাতও ঘুম হচ্ছে না। কিবা আমি যে নিজে কর্ম করে খাবো, কিবা ছেলে মেয়ের দিক দিয়ে পড়াশোনার দিক দিয়ে হেল্প করবো, কিন্তু সেটাও আমি পারতাছি না। স্বামীর লাঞ্ছনা তো আমার উপর আছে। স্বামী যখনই ঘরতে আসে তখনই দেখে আমি অসুস্থতা ভোগ করি, কিন্তু তারও মন মানসিকতা নষ্ট হয়ে যাচ্ছে। সে অন্যরকমের মানে কথাবার্তা বলতেছে ঘরে আসলে, আমাকে সে সহ্য করতে পারতেছে না এখন আর। সে অনেক 7-8 বছর ধরে যে মানুষটি আপনাকে মানে ভালোবেসে বিয়ে করলো, মানে প্রস্তাব দিয়ে মানে আপনার মানে পরিচয় সবকিছু জেনে শুনে বিয়ে করলো, সে মানুষটি কেন এত খারাপ জানে? সে বলতেছে যে আমি আজকে 8টা বছর আমি সহ্য করছি, আমার আর সহ্য হচ্ছে না, আমি আর সহ্য করতে পারবো না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো, না হয় আমার সংসার থেকে সরে দাঁড়াও, আমি আর সহ্য করতে পারতাছি না। তার মানে আপনাকে রাখতে চায় না? সে আমাকে রাখতে চায় না এখন। কিন্তু আমি চাই না যে আমার মতন 2টা সন্তান যেন এতিম না হয়, কিংবা মানুষের কাছে হাত বাড়ান লাগে, আমি এটা চাই না। আমি চাই যে আমার 2 সন্তান, আমার মেয়েটার মুখের দিকে তাকায়, যে তাকালে তারই চোখের পানি পড়বো আমার মেয়েটার দিকে। আমার মেয়েটা অনেক ফুটফুটার মতো, কিন্তু যখন আমি ওর দিকে তাকাই কিংবা আমার তখন মানে ভিতর কলিজা ফাটিছে যে আমি কাকে কি বুঝাবো। আমি চাই যে আমার মেয়েটা যেন আমার মতন দুনিয়ার বুকে এতিম না হয়, কিবা সে মানুষের লাঞ্ছনার ভিতরে পড়ে যায়, কিবা এক মুঠো ভাতের জন্য সৎ মা দুয়ারের কাছে আসি দরজা নক করুক, কিবা সৎ মা নিয়ে বাপ তো আনন্দ করবে ঠিকই, কিন্তু আমার সন্তান তো মা পাবে না, যেমন আমি পাইনি। আমার মায়ের আদর ভালোবাসার চেয়ে হোক কিবা বাবা থাকতো আমি পাইনি, সৎ মা কারি নিয়ে গেছে সবকিছু। আমি সেটা চাই না যে আমার 2টা বাচ্চা এতিম হয়ে যাক, আমার মতন কষ্ট হোক, কিংবা আমার মতন মানুষের কাছে লাঞ্ছনা হোক, আমি এটা চাই না। আমি দর্শক ভাইদের কাছে একটি অনুরোধ আমার থাকবে যে যদি আমাকে ভালো লাগে কিংবা একটা মানুষের প্রতি যদি আন্তরিক ভাবে যে একটা মানুষ বাঁচবে দুনিয়াতে বাচ্চা কাচ্চা নিয়ে, তাহলে আমাকে যদি সাহায্য করে, তাহলে আমি দর্শক ভাইদের সাহায্যের অনুযায়ী তো আমি আমার জীবনটা আমি ফিরে পাবো, কিংবা আমার 2টা সন্তানকে নিয়ে আমি বাচ্চার আশা করতে পারবো। আপনার অপারেশনে কত টাকা লাগবে বোন? আমার অপারেশনে ডাক্তার বলছে 10 থেকে 12 লাখ টাকা হলে আমার এটা হবে, কিন্তু আমি অপারেশন করার পরও আমার 2 বছর ডাক্তারের ভিতরে আমার থাকতে হবে, 2 বছর বেড রেস্ট থাকা লাগবে। 2 বছর পর ফির আমার 2 বছর কে খাওয়াবে আপনাকে? এখন কি খাওয়াবে? এখন আমি দর্শক ভাই মানে যত এখন কি স্বামী আপনার কি আবার নতুন করে বিয়ে করতে চায় কিনা? স্বামী তো বলে যে তুই চলে গেলে যা, তোর মতন পঙ্গু নিয়ে আমি সংসার করব না, ডাইরেক্ট কথা বলে উনি। পঙ্গু তো আপনি ছিলেন না। আমি তো পঙ্গু ছিলাম না, এটা তো আমি বুঝাইতে পারতাছি না কাউকে, এটা আমি কাউকে বুঝাইতে পারতাছি না। হয়তো আপনার বাবা যদি বিয়ে করে তখন আপনারা কোথায় থাকবেন? আমার মার সাথে। মা তো খাওয়াতে পারবে না। না খেয়ে থাকবো। তবুও মায়ের সাথে থাকবেন? কেন বাবার সাথে থাকবেন না? বাবা তো আপনাকে খাবার দিতে পারবে, নতুন মা দিবে। মা দিতেও পারে, নাও দিতে পারে। তবুও মায়ের সাথে থাকবেন? বাবা মারে না তো আপনাকে? মারে। কেন মারে? মাকে মারতে গেলে আমি করে কথা কই, তাতে মারে আমাকে। মাকে বাঁচাতে গিয়ে মানে সন্তানও মার খায়? খারাপ লাগে না আপনার? লাগে তো।
দর্শক আপনারা শুনলেন, আমরা আর কি বলবো, এক কথায় আমরা হাসিনা আপা আপনার মোবাইল নাম্বারটি কি দেওয়া যাবে বোন? হ্যাঁ, দেওয়া যাবে। আপনার মোবাইল নাম্বারটা একটু যদি বলেন, তাহলে আমরা সরাসরি আপনার এই ভিডিওতে নাম্বারটি থাকলো যাতে আপনাকে সরাসরি সহযোগিতা করতে পারে, আমরা সেভাবে নাম্বারটি দিতে চাই। হ্যাঁ, নাম্বারটি একটু বলবেন বোন। 01940060871। নাম্বারটি আবার একটু বলবেন। আবার বলবো, এটা ভুল হয়েছে, মানা হয়েছে, তুলি বলি দাও তো তুমি। আপনি আপনার নাম্বারটা যদি একটু বলেন। 01940060871। দর্শক আপনারা নাম্বারটি পেয়ে গেলেন। তারপর আমি একবার নাম্বারটি বলে দিচ্ছি দর্শক, 01940970861। এই নাম্বারটি কি বোন বিকাশ করা? জি, এটা বিকাশ করা। এটা কি আপনার হাতে থাকবে? হ্যাঁ, এটা আমার আপনি রিসিভ করবেন? হ্যাঁ, আমি রিসিভ করব। ধন্যবাদ বোন। দর্শক আপনারা শুনলেন হাসিনা আপার কাছে জীবনের যে কষ্টের কথাগুলো আপনারা শুনলেন। সত্যি কথা বলতে কি, যে তার মাকে, মানে হাসিনা আপার যে সন্তানটি দেখেছেন পাশে, তার মাকে যখন তার বাবা মারধর করেন, তখন বাবাকে ফেরাতে গিয়ে সন্তানও মার খেয়ে এত অবুঝ শিশুর গায়ে হাত তোলা, সে নিষ্ঠুর বাবা কিন্তু তাকেও রেহাই দেননি। জানি না আসলে যদি হাসিনা আপার যদি কোনো কিছু হয়ে যায়, তাহলে এই সন্তানটি হয়তো এতিম হয়ে যাবে। আমরা যদি হাসিনা আপাকে বাঁচাতে পারি, তাহলে এই সন্তানটি হয়তো বা মায়ের আঁচল ধরে বেঁচে যেতে পারবে, অন্তত তার মায়ের মতন এতিম হবে না, হয়তোবা মা হারা হবে না। দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আমরা পরিশেষে আপনাদের কাছে একটি কথা বলবো, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ।